আসসালামু আলাইকুম, দ্যাট ইজ মিনহাজুল ইসলাম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইজি সলিউশনে। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত পর্বে আমি হিসেব সমীকরণের একটি অঙ্ক তোমাদেরকে করে দেখিয়েছিলাম। পূর্বের ঘোষণা অনুসারে আজকে তোমাদের জন্য নিয়ে আসছি 10টি খুবই কঠিন অথবা অপেক্ষাকৃত কঠিন এন্ট্রি নিয়ে আজকের এই এপিসোড। সবাইকে সম্পূর্ণ এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের লেকচার 10টি খুবই কঠিন এন্ট্রির সমাধান। সো স্টুডেন্টরা, তোমরা চাইলে নোট খাতা নিয়ে বসতে পারো, যাতে করে তোমাদের জন্য আগামীতে এই 10টি লেনদেন করা অনেকটাই সহজ হয়ে যায়। তো শুরু করছি আমাদের লেকচারের প্রথম প্রশ্ন। তোমরা স্ক্রিনে প্রশ্নগুলো খুব সহজেই দেখতে পাবে। আমাদের প্রথম প্রশ্ন, মোহাম্মদ হাসান 1,50,000 টাকার নগদ, 30,000 টাকার আসবাবপত্র এবং 20,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। আমি পূর্বেই বলেছি, বছরের প্রথম তারিখে যা কিছু নিয়ে ব্যবসা শুরু করবে সব কিছুই মূলধন। তো এখানে নগদ ঘরে আমরা কত বসাবো? যেহেতু 1,50,000 টাকার নগদ এবং 30,000 টাকার আসবাবপত্র, 20,000 টাকার ঋণ, খুবই ভালো করে নজর রাখতে হবে। যে 20,000 টাকার ঋণ নিয়েছে এই টাকাটা কিন্তু ক্যাশ টাকা, অর্থাৎ নগদ টাকা। তাহলে সে 1,50,000 টাকা নগদ নিয়ে যে ব্যবসা শুরু করছে তার সাথে ঋণের 20,000 টাকা যুক্ত করতে হবে। তাহলে সর্বমোট টাকার পরিমাণ কত দাঁড়ালো? 1,70,000 টাকা। এবং সম্পত্তির পাশে আসবাবপত্রের ঘরে যেহেতু 30,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে, কাজেই আসবাবপত্রের ঘরে আরও 30,000 টাকা দিতে হবে। এবং 20,000 টাকা যেহেতু ঋণ তো এক প্রকার দায়, তো যেহেতু দায় সেহেতু এটাকে দায়ের পাশে, দায়ের ঘরে অর্থাৎ পাওনাদারের ঘরে অথবা ঋণের ঘরে 20,000 টাকা আমাকে ঋণ স্বরূপ দিতে হবে। প্রশ্ন হচ্ছে, আমরা মূলধন হিসাবে কত দেখাবো? আমরা মূলধন হিসাবে ওই টাকাই দেখাবো সম্পত্তির পাশ থেকে দায়ের পাশ বিয়োগ করলে যেটা ব্যবধান থাকে সেটাকেই আমরা মূলধন হিসাবে দেখাবো। তো সম্পত্তির পাশে সর্বমোট 1,70,000 টাকা নগদ ঘরে, 30,000 টাকা আসবাবপত্র, সর্বমোট 2 লক্ষ টাকা হয়। এবং এটা থেকে দায়ের 20,000 টাকা আমরা বাদ দিলে সেটি দাঁড়ায় 1,80,000 টাকা। কাজেই আমরা সম্পত্তির পাশে আমরা মূলধনের ঘরে 1,80,000 টাকা দেখাবো। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তী এন্ট্রি হচ্ছে 50,000 টাকা যন্ত্রপাতি ক্রয়, যার 20,000 টাকা নগদ, বাকিটা ধারে পরিশোধ। আমি একটি যন্ত্রপাতি ক্রয় করেছি। তো কি ক্রয় করেছি? যন্ত্রপাতি একটি সম্পদ। যেহেতু সম্পদ ক্রয় করেছি, কাজে আমার যন্ত্রপাতির ঘরে আমাকে 50,000 টাকা বাড়িয়ে দিতে হবে। প্রশ্ন হচ্ছে, এই সম্পূর্ণ টাকাটা কিন্তু আমি নগদে দিই নাই, অর্থাৎ আমি 20,000 টাকা নগদে দিছি। যেটা আমি নগদে দিছি সেটা আমাকে নগদ ঘর থেকে 20,000 টাকা কমিয়ে দিতে হবে। তাহলে দিই নাই কত টাকা? 30,000 টাকা। অর্থাৎ 50,000 থেকে 20,000 চলে গেলে আর থাকে 30,000 টাকা। এই 30,000 টাকা আমি তাকে দিতে হবে, এখনও দিই নাই, তার মানে আমার জন্য দায় সৃষ্টি হলো। কাজেই এটাকে আমাকে পাওনাদারের ঘরে 30,000 টাকা দেখাতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তী এন্ট্রি, অর্থাৎ 2 তারিখের বকেয়া টাকা পূর্ণ নিষ্পত্তিতে পরিশোধ 15,000 টাকা। 2 তারিখ বলতে বোঝানো হচ্ছে অর্থাৎ যন্ত্রপাতির জন্য যে টাকাটা আমি ধারে ক্রয় করেছিলাম অর্থাৎ 30,000 টাকা, সেটি আমি পূর্ণ নিষ্পত্তিতে পরিশোধ করেছি। টাকাটা তো আমাকে দিতে হবে, দেওয়ার কথা কত? 30,000 টাকা। আমি দিয়েছি কত? আমি সর্বমোট দিয়েছি কিন্তু তাকে 15,000 টাকা, অর্থাৎ পূর্ণ নিষ্পত্তি মানে হচ্ছে যে টাকা আমি এখন দিয়েছি, যেটা দিই নাই সেটার জন্য পাওনাদার আর কোনো দাবি করবে না, অর্থাৎ পূর্ণ নিষ্পত্তি এখানেই শেষ। তাহলে 15,000 টাকা আমি দিয়েছি, কিন্তু আমার কমবে কত? যে 30,000 টাকা সে আমার কাছ থেকে পেত সেটাই কিন্তু কমবে। তাহলে আমি পাওনাদারের ঘরে 30,000 টাকা কমিয়ে দিব। এবং এর পরবর্তীতে আমার নগদ ঘর থেকে আমি কত হাজার টাকা দিছি? আমার নগদ টাকা দিয়েছি আমি 15,000 টাকা। 15,000 টাকা কমিয়ে দিব। এর পরবর্তীতে যেহেতু আমি 15,000 টাকা ছাড় পেলাম, এটা আমার জন্য লাভ। যেহেতু আমি তাকে দেওয়ার কথা ছিল, এখন দিই নেই, অর্থাৎ এটা আমার জন্য লাভ। কাজেই এটা আমরা আয় হিসাবে আমাদের মালিকানা সত্ত্বের ঘরে অর্থাৎ মূলধনের ঘরে বাড়িয়ে দিব
15,000 টাকা। তো গাইস নিচ্ছি 5 মিনিটের এক রিফ্রেশমেন্ট ব্রেক। যারা সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর আপকামিং ভিডিওস। ফিরে এলাম 5 সেকেন্ডের ছোট্ট বিরতির পর। আমরা আমাদের নেক্সট এন্ট্রিটাতে যাচ্ছি। বাকিতে পণ্য বিক্রয় 2 লক্ষ টাকা, যার ক্রয় মূল্য 1,50,000 টাকা। তাহলে বাকিতে আমি পণ্য বিক্রি করেছি, তাহলে বিক্রয়ের জাবেদা কি হয়? বিক্রয় যেহেতু আয়ের সাথে সম্পর্কিত, বিক্রয়টাকে আমরা ক্রেডিট করতে হবে। অর্থাৎ আমার যেহেতু বিক্রয় করেছি, বিক্রয় করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের নর্মালি জাবেদা বিক্রয় হিসাব ক্রেডিট করতে হয়। ডেবিট কি করব? যদি আমি নগদে বিক্রি করি নগদ হিসাব ডেবিট করতে হবে, আর যদি আমি ধারে বিক্রি করি দেনাদার ডেবিট করতে হয়। তো এই এন্ট্রিটাতে আমরা 2 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছি বাকিতে, তার মানে দেনাদার সৃষ্টি হলো। দেনাদারের ঘরে আমার 2 লক্ষ টাকা বাড়িয়ে দিতে হবে। যেহেতু এই 2 লক্ষ টাকার পণ্য যেটি বিক্রি করেছি এটির ক্রয় মূল্য 1,50,000 টাকা, তার মানে হলো আমি 1,50,000 টাকার পণ্য বিক্রি করেছি 2 লক্ষ টাকা। তাহলে আমার লাভ কত হয়েছে? 50,000 টাকা। তো যেহেতু 50,000 টাকা লাভ হয়েছে, লাভ আমরা জানি সকল প্রকার আয়কে আমরা মালিকানা সত্ত্ব বাড়ানোর জন্য কাজে লাগাই। অর্থাৎ আয় হলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়। তাহলে লাভ হয়েছে কত? 50,000 টাকা। কিন্তু 2 লক্ষ টাকা থেকে 1,50,000 টাকা বাদ দিলে 50,000 টাকা আমার লাভ হয়েছে। তাহলে আমি মালিকানা সত্ত্বের ঘরে 50,000 টাকা বাড়িয়ে দিব। এবং আমার মজুদ পণ্য যেটি ছিল সেটি আমি বিক্রি করার পরে তো কমে গিয়েছে। আমার গোডাউনের যে পণ্যটা ছিল সেটা তো আমি বিক্রি করে দিয়েছি। তো সেটা কত টাকার পণ্য? 2 লক্ষ, কিন্তু সেটার ক্রয় মূল্য কত? 1,50,000। তাহলে আমি মজুদ পণ্য কিন্তু 1,50,000 টাকা কমাবো। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তী সেবা প্রদান করে আয় 30,000 টাকা। 20,000 ব্যাকেটে লেখা আছে 20,000 টাকা নগদে, অর্থাৎ আমি সেবা প্রদান করেছি এবং আয় করেছি 30,000 টাকা। তো আয় করলে আমরা জানি আয় করলে সেটা মালিকানা সত্ত্ব বাড়িয়ে দেয়। যেহেতু আয় করেছি তাহলে আমাকে 30,000 টাকা মালিকানা সত্ত্ব বাড়িয়ে দিতে হবে। এবং এখানে আমি কিন্তু সম্পূর্ণ টাকা পাইনি, আমি পেয়েছি কত? 20,000 টাকা। তাহলে আমার নগদ টাকা 20,000 বাড়বে, আমার নগদ টাকা 20,000 টাকা বাড়িয়ে দিব। বাকি যে 10,000 টাকা সেটা আমি এখনও পাইনি, পরবর্তীতে পাবো। যেহেতু পরবর্তীতে পাবো আমার দেনাদার, আমি যখন একজন ব্যক্তির কাছ থেকে টাকা পাবো সেটা দেনাদার, 10,000 টাকা দেনাদার হিসাবে বাড়িয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তীতে 10 তারিখে বলেছে ছেলের স্কুলের বেতন প্রদান 20,000 টাকা। ছেলের স্কুলের বেতন প্রদান করছে, এটা কি কোনো ব্যবসায়িক লেনদেন? না, এটি কোনো ব্যবসায়িক লেনদেন নয়। যেহেতু ব্যবসায়িক লেনদেন নয় তাহলে এটার সাথে কি সম্পর্কিত? ব্যবসার। ছেলের স্কুলের বেতন প্রদান 20,000 টাকা। নিঃসন্দেহে এই টাকাটা সে ব্যবসা থেকে নিয়ে ছেলের স্কুলের বেতন প্রদান করছে। যেহেতু ব্যবসা থেকে কোনো টাকা যদি মালিক ব্যক্তিগত কারণে নেয় তাহলে সেটাকে আমরা উত্তোলন হিসাবে দেখাতে হবে। কী হিসাবে দেখাতে হবে? উত্তোলন হিসাবে। তো যেহেতু উত্তোলন হিসাবে দেখাতে হবে, আমরা জানি উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে, তাহলে আমাকে মালিকানা সত্ত্ব 20,000 টাকা কমিয়ে দিতে হবে। সে যে টাকাটা নিল সেটা কিন্তু আমার ব্যবসা থেকে নগদ টাকা নিয়ে গেছে, তার মানে আমার ব্যবসায় নগদ টাকা কমে গেছে, তাহলে নগদ ঘরে আমাকে 20,000 টাকা কমিয়ে দিতে হবে। এর পরবর্তী ধারে সেবা প্রদানের টাকা প্রাপ্তি 20,000 টাকা। অর্থাৎ আমি যে সেবাটা প্রদান করেছিলাম ধারে সেটি আমি এখন পেয়ে গিয়েছি 20,000 টাকা। তাহলে আগে আমি কি জাবেদা করেছিলাম? আগে আমি দেখিয়েছিলাম আমার আয় হিসাবে, তো তখনই দেখিয়েছিলাম। যেহেতু আমি ধারে তাহলে আমি দেনাদার হিসাবে দেখিয়েছিলাম। তো যেহেতু সে আমাকে টাকাটা এখন দিয়ে দিয়েছে, এখন তো আর তার কাছ থেকে আমি টাকা পাবো না, অর্থাৎ দেনাদারটা কমে যাবে। তার মানে দেনাদার 20,000 টাকা কমিয়ে দিব। এবং এই মুহূর্তে সে কিন্তু টাকাটা আমাকে নগদে দিয়ে দিয়েছে, কাজেই আমাকে নগদ ঘরে 20,000 টাকা বাড়িয়ে দিতে হবে, কারণ আমার নগদ টাকা বেড়ে গেছে। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তীটি ব্যবহৃত মণিহারি 500 টাকা। ব্যবহৃত মণিহারি 500 টাকা মানে কি? অর্থাৎ আমার যে মণিহারি ছিল, মণিহারিটা তো একটা সম্পদ, এই মণিহারিটা ব্যবহার হয়ে গিয়েছে, অর্থাৎ খরচ হয়ে গিয়েছে। তো খরচ হলে কি হয়? খরচ হলে মালিকানা সত্ত্ব কমে যায়। আর মণিহারির যে পরিমাণ মণিহারি ছিল সেটা এখন 500 টাকা কমে গেছে, যেহেতু খরচ হয়ে গেছে। তাহলে আমাকে খরচ হিসাবে মালিকানা সত্ত্ব থেকে মূলধন থেকে 500 টাকা কমিয়ে দিতে হবে। আর মণিহারিও 500 টাকা কমে গেছে, মণিহারিও আমাকে 500 টাকা কমিয়ে দিতে হবে। এর পরবর্তী এন্ট্রিতে ব্যক্তিগত কাজে উত্তোলন 1,000 টাকা। ব্যক্তিগত কাজে উত্তোলন 1,000 টাকা। তো ব্যক্তিগত কাজ মানে মালিক তার ব্যক্তিগত কাজে উত্তোলন করেছে, তো উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যায়, আমাকে কমিয়ে দিতে হবে 1,000 টাকা মূলধন থেকে। এবং যেহেতু সে নগদ টাকা নিয়ে গিয়েছে, আমাকে নগদ ঘরে 1,000 টাকা কমিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তী মালিক ব্যক্তিগত মোটরসাইকেল 1 লক্ষ টাকা বিক্রি করে 80,000 টাকা দিয়ে ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করলেন। অর্থাৎ মালিক তার ব্যক্তিগত মোটরসাইকেল 1 লক্ষ টাকা বিক্রি করে দিয়েছে, দ্যাটস গুড।
বাট ব্যবসায়ীর সাথে কি সম্পর্ক? ব্যবসায়ী কিন্তু সে ওই টাকা থেকে ৮০,০০০ টাকা ইনভেস্ট করেছে, এই কথাটুকু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার মানে হচ্ছে সে অতিরিক্ত বিনিয়োগ করেছে। কত হাজার? যেহেতু আসবাবপত্র ৮০,০০০ টাকা দিয়ে কিনছে, কাজে সে ৮০,০০০ টাকায় ইনভেস্ট করছে। তো আমরা জানি অতিরিক্ত বিনিয়োগ করলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়, কাজে আমাকে মালিকানা সত্ত্ব ৮০,০০০ টাকা বাড়িয়ে দিতে হবে। যেহেতু সে আসবাবপত্র কিনেছে, কাজে আমার ব্যবসায়ের আসবাবপত্র অর্থাৎ সম্পত্তিটা কিন্তু বেড়ে গেছে, কাজে আসবাবপত্রের ঘরে আমাকে ৮০,০০০ টাকা বাড়িয়ে দিতে হবে। প্রশ্ন হচ্ছে এখানে কেন ১ লক্ষ টাকা আসলো না? আমরা জানি সে ব্যক্তিগতভাবে একটা কাজ করছে, সে ১ লক্ষ টাকার ব্যক্তিগত গাড়ি বিক্রি করছে, কিন্তু ব্যবসায়ী কত দিছে এই জিনিসটাই প্রকাশ করতে হবে। ব্যবসায়ী কিন্তু সে ৮০,০০০ টাকার আসবাবপত্র বিনিয়োগ করেছে। আশা করি বুঝতে পেরেছ। তো গাইজ, আজকের যে 10টি তুলনামূলক কঠিন এন্ট্রি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটার আনসার দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। তো গাইস, আগামী পর্বে তোমাদের জন্য নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটি হচ্ছে ফিন্যান্সের টাইম ভ্যালু অফ মানি। ক্লাস 9 থেকে শুরু করে একদম অনার্স পর্যন্ত সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সব সময় এই চ্যাপ্টারটি থেকে অঙ্ক আসে। আমি আগামী পর্বে টাইম ভ্যালু অফ মানি থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি তোমরা সাথেই থাকবে। তো গাইস, আজকের এই আলোচনা যদি তোমাদের বিন্দুমাত্র উপকার করে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে তারাও উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন। তো সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই এই মুহূর্তে বাসায় থাকবেন।